আমি এখন ল পয়েন্টের উপরে আর্গুমেন্ট দেখাতে যাব। জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষ হত্যা ও ২০,০০০-এরও বেশি মানুষকে আহত করার ঘটনায় বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে শেষ দিনে যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। এনি কমান্ডার, সুপিরিয়র অফিসার অর লিডার হু অর্ডারস, বলেন এত মানুষ হত্যা করেও অনুশোচনা নেই হাসিনার, এখনো বিদেশের মাটিতে বসে জনগণের রক্ত ঝরাতে নতুন করে চক্রান্ত করছে। ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার টার্গেট করে বিরোধী পক্ষকে দমন শুরু করে হাসিনা। তাকে হত্যাযজ্ঞের মূল হোতা অভিহিত করে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সাক্ষীদের মাধ্যমে প্রমাণিত হয়েছে তার এই জিঘাংসার মনোবৃত্তি এবং তার পেছনের যে চরিত্র সেগুলো তুলে ধরেছি। ঘটনা ঘটার পরে বাংলাদেশ থেকে অপরাধ সংগঠনের পরে পালিয়ে যাওয়ার পরেও ভারত থেকে তিনি ক্রমাগত এই আন্দোলনকারীদেরকে তিনি হত্যার হুমকি দিয়েছেন। যারা বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেছেন তাদেরকে নির্মূল করার কথা বলেছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন। বোঝা যাচ্ছে যে হত্যাকাণ্ড এতগুলো মানুষ মেরে মানবতা বিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। তিনি একজন হার্ড নট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে অন্তত ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় এটা অবিচার করা হবে। হাসিনার গ্যাং অফ ফোরের অন্যতম কমান্ডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অপরাধ বিবেচনা করে তারও মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন। আসাদুজ্জামান খান কামাল, তিনি গ্যাং অফ ফোরের সদস্য ছিলেন। তার বাসায় বসে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে, ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে, হেলিকপ্টার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে এবং তিনি নিজে গ্রাউন্ডে গিয়ে দেখেছেন সঠিকভাবে হত্যা করা হচ্ছে কিনা। তাকে ভিডিও দেখানো হয়েছে। কমান্ড স্ট্রাকচারে তিনি দ্বিতীয় পজিশনে ছিলেন, পুলিশ বাহিনীর উপরে তিনি ছিলেন, বিজিবি এবং পুলিশের সর্বময় কর্মকর্তা তিনি ছিলেন, মন্ত্রী ছিলেন। সে কারণে তার ব্যাপারেও আমরা চরম দণ্ড দেওয়ার কথা বলেছি। অ্যাপ্রুভারের ব্যাপারে বলেছি যে তিনি যেহেতু আইন অনুযায়ী আদালতকে তথ্য দিয়ে সাহায্য করেছেন, সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, তার ব্যাপারে আদালত যে দৃষ্টিভঙ্গি নেবেন সেটা আদালতের ব্যাপার। বলেন ক্ষমতার শীর্ষে থেকে হাসিনাই ছিল সব অপরাধের প্রাণভোমরা। তাকে মৃত্যুদণ্ড না দিলে অন্যায় করা হবে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি। তার কিছু কর্মকাণ্ড যদি এমন হয় যার প্রেক্ষিতে আদালত বিবেচনা করতে পারেন এই ভালো কাজগুলো তিনি করেছেন, তার শাস্তি কমানো যেতে পারে। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখিয়েছি যে তার মিটিগেটিং কোনো ফ্যাক্টর নেই। প্রত্যেকটি ফ্যাক্টর হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর। অর্থাৎ যে কোনো ফ্যাক্টরকে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে তার অপরাধের তার শাস্তির পরিমাণটা বাড়ানো দরকার, কমানোর কোনো সুযোগ নেই। সুতরাং তার ব্যাপারে আমরা বলেছি যে তাকে চরম শাস্তি দেয়াটা উচিত এই আইনের এই বিচারের মধ্যে। ক্ষতিপূরণের জন্য আসামিদের সম্পদ থেকে সম্পদ নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন তাদেরকে এই ক্ষতিপূরণ দেওয়া উচিত। এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন, দেশে এবং বিদেশে সেগুলো পাচার করেছেন, সেগুলোকে উদ্ধার করে এই ভিকটিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি। এদিন চানখারপুলের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন জুলাই আন্দোলনে যা হয়েছে তা সবার মতামত নিয়ে হয়েছে, এতে কোনো মাস্টারমাইন্ড ছিল না। আমাদের যে সমন্বয় কমিটি ছিল আপনারা জানেন যে সবাই সমমর্যাদা ছিল এবং আমরা প্রথম দিক থেকে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বাই রোটেশন লিডারশিপ সামনে নিয়ে আসবো, যাতে করে ফ্যাসিবাদী সরকার, এটা আমাদের কৌশলের অংশ ছিল, যাতে করে শনাক্ত না করতে পারে যে কারা লিডারশিপ দিচ্ছে। কিন্তু সময়ের পরিক্রমায় আন্দোলনের প্রয়োজনে এবং ক্রুশিয়াল মোমেন্টের কারণে হয়তো কয়েকজন সামনে চলে এসছেন এবং বাংলাদেশের মানুষ কয়েকজনকে একটু বেশি জানেন, কাউকে কম জানেন। তবে আমাদের ফর্মালি আমাদের ছিল সবার মর্যাদা সমান। এছাড়া রামপুরায় কার্নিশ থেকে গুলি চালানো মামলার সূচনা বক্তব্য পিছিয়ে 23 অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, বাংলা এডিশন।